শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা ভেবেছিলাম বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক ধারা প্রবর্তিত হবে এবং ইতিবাচক ধারার ভিতর দিয়ে বাংলাদেশের রাজনীতিটা প্রবাহিত হবে। সেখানে থাকবে বিএনপি, থাকবে জামাত ইসলামী, থাকবে এনসিপি এবং অন্যান্য ছোট ছোট গণতন্ত্রপন্থী যে দলগুলো রয়েছে, 24-এর গণ অভ্যুত্থানপন্থী যে দলগুলো রয়েছে, এরা বাংলাদেশের নেতৃত্ব দেবে এবং সবাই মিলে বাংলাদেশটাকে আবার নতুন করে নতুন পথে নতুন গতিতে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা হতাশ হচ্ছি যত দিন যাচ্ছে তত। আমরা দেখছি আওয়ামী লীগ বিদায় নেবার পরে বিএনপি আওয়ামী লীগের পুরনো সেই ধ্যান ধারণা, পুরনো সেই রাজনীতি, ওই গণ্ডি থেকে বিএনপি বের হতে পারে নাই। তারা আওয়ামী লীগ যে ধারার রাজনীতি করে গেছে, শেখ হাসিনা যে ধারার রাজনীতি করে গেছে, সেই ধারার রাজনীতিতে ক্রমাগতভাবে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বিএনপি এবং ছাত্রদল। শেখ হাসিনা 2009 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এই বাংলাদেশের মানুষের উপরে, বাংলাদেশের ভূখণ্ডের উপরে যে অত্যাচার, যে নির্যাতন, যে নিষ্পেষণ চালিয়েছে, বাংলাদেশ ভূখণ্ডটাকে অন্য দেশের হাতে তুলে দেবার যে ষড়যন্ত্র করেছে, সেই আওয়ামী লীগকে যখন বাংলাদেশের প্রতিটি নাগরিক আওয়ামী লীগের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, জাতীয় পার্টির উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, স্বৈরাচারের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা একটা ইতিবাচক রাজনীতির দিকে দেশটা প্রবাহিত হোক সেই দিকে তারা চেয়ে আছে। ঠিক সেই সময় দেখছি সেই বিএনপি আমাদেরকে বারবার হতাশ করছে এবং হতাশার মাত্রা এত গভীরে চলে গেছে এবং এত উচ্চ পর্যায়ে চলে গেছে যে এখন আমরা তাদের কাছ থেকে আর কোনো কিছুই আশা করতে পারছি না। তার প্রধান কারণ বিএনপি যে রাজনীতি শুরু করেছে, সেই রাজনীতিতে তারা মুখে বলছে বারবার যে জামাত ইসলাম আওয়ামী লীগের সাথে আঘাত করছে, ডাকসুতে ছাত্র শিবির ছাত্রলীগের সকল ভোট পেয়েছে, এটি তারা মুখে বলছে, অথচ বাস্তবে ভিতরে ভিতরে তারা আওয়ামী লীগের ভোটগুলো পাওয়ার জন্য হেন কোনো কাজ নেই যা তারা করছে না। ভাই, আপনি তো মুখে বললে হবে না, আপনি মুখে যখন বলছেন এক, আরেকজনের উপরে দোষ চাপিয়ে দিচ্ছেন আর আপনার কার্যক্রমে সেটার প্রমাণ পাওয়া যাচ্ছে, তখন এই বাংলাদেশের মানুষ বারবার বলছে, এই বাংলাদেশের মানুষটা এত বোকা নাই এখন আর। এখন 90 সাল নয়, এটা 2025 সাল। আপনি তাদেরকে যাচ্ছে তাই বলে, হ্যান ত্যান বলে বোঝাতে পারবেন না। আপনি নিজে পশ্চাৎবায়ু ছেড়ে বারবার অন্যজনের উপরে দোষ চাপাবেন, আর যারা আশেপাশে থাকবে সেই পশ্চাৎবায়ুর দুর্গন্ধ যাদের নাকে প্রবেশ করবে তারা বারবারই আপনার কথা মেনে নেবে যে অমুক, হ্যাঁ ঠিক অমুক। কিন্তু তারা তো একটা পর্যায়ে গিয়ে খতিয়ে দেখা শুরু করবে যে আসলে কোন জায়গা থেকে উৎপত্তি স্থলটা কোথায়, এটি তারা বের করার চেষ্টা করবে এবং তারা সেটাই করছে। আপনি জামাতের উপরে বারবার দোষ চাপাচ্ছেন, অথচ আপনি ভারতের পত্রিকায় সাক্ষাৎকার দিচ্ছেন যে আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে নির্বাচনে চাই। আপনি জামাতের উপরে দোষ চাপাচ্ছেন যে ছাত্রলীগের ভোটগুলো জামাতকে দেওয়া হয়েছে, অথচ আপনি আপনার নেতা কর্মীদেরকে দিয়ে আপনি স্লোগান দিয়েছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ভাই ভাই, ধানের শীষে ভোট চাই। এটি তো আমি বানিয়ে বলছি না, আপনার নেতা কর্মীরা স্লোগান দিয়েছে। শুনুন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই। আল্লাহ সাধারণ চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চাই। আগামী দিনে আপনারা সবাই সাধারণ চৌধুরীকে ভোট দিয়ে ইনশাল্লাহ জাতীয় সংসদে পাঠাবেন ইনশাল্লাহ। স্লোগানটা দিয়েছে কে? এই যে বিএনপির এই নেতা স্লোগান দিয়েছে। তার বিরুদ্ধে কি বিএনপি এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে? না, নেয় নাই তো। আর দলীয় নেতা কর্মী এই কথাগুলো কখন বলে? যখন আপনার পরিবারে, যখন আপনি উঠতে বসতে খাইতে সমস্ত মুহূর্তে আপনার পরিবারের সামনে আপনি যে গল্পগুলো করবেন, যে কথাগুলো সেখানে প্রকাশ করবেন, আপনার সন্তান সন্ততি অন্য জনের কাছে গিয়ে সেই কথাগুলোই বলবে, সেই টোনেই কথা বলবে। তো এগুলো বিএনপির দলীয় ফোরামে আলোচনা হয়। তারা এই চিন্তা ভাবনা করেই রেখেছে যে আওয়ামী লীগের ভোট তাদের দরকার। আর সেই আলোচনাগুলোই তো তাদের দলীয় নেতাকর্মীদের বেফাস বলতে চায় না, কিন্তু ওই যে স্লিপিং অফ টাং মুখ দিয়ে বের হয়ে যায়, তখন তাদের কিছুই করার থাকে না। এগুলো তাদের এই দলীয় নেতাকর্মীদের এই তৃণমূলের কথা নয়, এটি আপার লেভেলে আলোচনা হয়, সেই কথাগুলোর ছিটে ফোটা ওখানে যায়, যার কারণে তারা এটি বলে ফেলে। তাহলে এটি তো হলো না, আপনার কথার সাথে আর আপনার ট্যাগিং এর তো মিল পাওয়া গেল না। তো উৎপত্তি স্থল, ওই পশ্চাৎবায়ুর দুর্গন্ধের উৎপত্তি স্থল তো জনগণ খুঁজতে শুরু করেছে যে ঘটনাটা কি। আপনি বলছেন ছাত্রলীগের ভোট শিবিরকে দিয়েছে, অথচ আপনি যখন ডাকসুতে কমিটি গঠন করেন, হল সংসদের 54 জন ছাত্রলীগের নেতাকর্মী থাকে আপনার কমিটিতে, আপনার নেতাকর্মীরা স্লোগান দেয় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ভাই ভাই, ধানের শীষে ভোট চাই। আপনি ভারতীয় পত্রিকায় সাক্ষাৎকার দেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে বিএনপি নয়। আপনি বারবার উঠতে বসতে বলেন যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে বিএনপি নয়। তাহলে এগুলো কেন বলেন? এগুলো আমরা বুঝতে পারি না। যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে এনসিপির নেতা
বিএনপি নেতা এবং জামাতের নেতাকে যদিও সুযোগ পায় নাই, কিন্তু বিএনপি এবং এনসিপির নেতাদের হেনস্থা করা হলো। জামাত তো খুব ভালোভাবে ওভারকাম করে গিয়েছিল পরিস্থিতিটা, জামাতের নেতার কাছেই কিন্তু ভিড়তে পারে নাই আওয়ামী লীগের ওই দোসরগুলো। তারপরেও জামাত এবং এনসিপি মাঠে প্রতিবাদ জানালো, ওই ঘটনার প্রতিবাদ জানালো। আপনারা তো একটা বিবৃতিও দিলেন না, কই আপনাদের বিবৃতি তো চোখে পড়ে নাই, কারণ আপনারা ভেবেছেন বিবৃতি দিলে যদি আওয়ামী লীগ অখুশি হয়। বরং বিএনপির নেতা এটি বললো যে না, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হেনস্থার শিকার হয় নাই, অস্বীকার করলেন, বেমালুম অস্বীকার করলেন। এগুলো কি? অথচ আমরা তো দেখছি তৃণমূলে এখনো আওয়ামী লীগকে যেখানে বিভিন্ন জায়গায় ধাওয়া দিচ্ছে, আওয়ামী লীগকে ধরে পুলিশে দিচ্ছে, তাদের সমস্ত অপকর্ম রুখে দিচ্ছে, এই বিএনপির তৃণমূল পর্যায়ের নেতারাই দিচ্ছে। তো আপনার তৃণমূল চাচ্ছে কি, আর আপনি করছেন কি? আপনি তো আপনার তৃণমূলকে ক্রমান্বয়ে হতাশ করছেন। ত্যাগী নেতাকর্মী যারা, বিএনপির যে সমস্ত ত্যাগী নেতাকর্মী আমরা যাদেরকে দেখেছি, যারা আওয়ামী লীগের দ্বারা 17 বছর ধরে ক্রমাগত নির্যাতনের শিকার হয়েছে এবং তারা তাদের বাড়ি ঘর, সন্তান সন্ততি, গৃহ, ব্যবসা সবকিছু হারিয়েছে, তারা কি ভুলে যাবে? তারা তো ভুলে যাবে না। অথচ আপনারা তাদের বিপক্ষে গিয়ে আপনারা বক্তব্য দিচ্ছেন আরেক রকম। আবার নতুন করে একটা খেলা শুরু করেছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। আপনারা জনগণের মতামতকে মোটে কালে পাত্তা দিতে যাচ্ছেন না। এটা কোন রাজনীতি শুরু করলেন আপনারা? বিএনপির এই রাজনীতি সুস্থ ধারার রাজনীতি নয়। সেখানে বলা হচ্ছে ডাকসুতে যে ভোট হয়েছে, নীলক্ষেত থেকে ব্যালট পেপার ছাপা হয়েছে, মানে তারা যে করেই হোক ডাকসু নির্বাচনকে কলঙ্ক যুক্ত করতে তারা বদ্ধপরিকর, এবং এটাকে যে করেই হোক প্রশ্নবিদ্ধ করতেই হবে। এটা তাদের ওই যে কিছু ছাত্রী আছে শাহেদ আলমের মতো, বিরানি আলমের মতো, এটা তাদের বিরানি আলমের মতো বুদ্ধিজীবী, তাদের মাথার ভিতরে হয়তো বিএনপির মাথার ভিতরে এটা ঢুকাইছে যে ডাকসু নির্বাচনকে যে করে হোক প্রশ্নবিদ্ধ করতেই হবে, শিবির এখান থেকে তাড়াতে হবে, কারণ জনগণ নইলে কিন্তু বুঝে ফেলবে আমাদের দুর্বলতা। তারা সেটা নিয়েই উঠে পড়ে লেগেছে। 2 সপ্তাহ পরে এখন নতুন এক নাটক শুরু করেছে যে নীলক্ষেত থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছিল। ভাই, নীলক্ষেত থেকে যদি ব্যালট পেপার ছাপানো হয়ে থাকে তাহলে সব হলে হলে গেল। এটা কি জগন্নাথ হলে আপনারা মনে হয় বাদ দিয়ে দিছিল না? জগন্নাথ হলে যারা নীলক্ষেতে থেকে ব্যালট পেপার ছাপাইছে, জগন্নাথ হলে দিল না কেন এই পেপার? সেখানে তো শিবিরের মাত্র 10টা ভোট পেয়েছে সাদিক কায়েম, ফরহাদ পেয়েছে 5টা, আর বাকি সব মেঘমোল্লার আর আবিদ ছাত্রদল। তো এখানে দেন নাই, এখানে দেওয়া হয়েছিল না, এগুলো বলবেন। এগুলোর জবাব কিন্তু আপনাদের কাছ থেকে জনগণ শুনতে চায়। তো তর্কের খাতিরে মেনে নিলাম নীলক্ষেত থেকে ব্যালট ছাপিয়ে ডাকসু নির্বাচনে শিবিরকে জিতিয়ে দেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগরে কি হয়েছিল? সেখানে সেখানে বুঝতে পারছি, সেখানেও তো আবার ওই জামাত নেতার এক প্রেস থেকে ব্যালট বাক্স ছাপানো হয়েছিল। এটা আপনারা বলেছেন তো। আচ্ছা, তাহলে ওটা বুঝলাম। ওখানেও এই গণবিশ্ববিদ্যালয় কি হলো, সাভারের গণবিশ্ববিদ্যালয়, এখানে কি হয়েছে? এখানে আপনাদের মাত্র 1টা ভোট পেয়েছে আপনাদের দলের ভিপি, মাত্র 1টা ভোট। কারণ কি? আপনারা কি এখনো আপনাদের এই চিন্তাটা মাথার ভিতরে ঢুকছে না যে আপনারা জনগণের বিপক্ষে চলে যাচ্ছেন, মানুষের বিপক্ষে চলে যাচ্ছেন? মানে যে করেই হোক আপনাকে জিততে হবে, জিতলে তখন ওইটা সুষ্ঠু হয়েছে, আর না জিতলে ওইটা এইভাবে। ডাকসুর ব্যাপারে আপনারা যেরকম বলা শুরু করেছেন, জাহাঙ্গীরনগরের ব্যাপারেও এরকম কিছু কিছু কথা বাজারে ছেড়েছেন। গণবিশ্ববিদ্যালয়ের ব্যাপারেও অচিরেই হয়তো আপনাদের বক্তব্য পাবো যে সেখানেও হয়তো গণবিশ্ববিদ্যালয়ের ভিসি কোনো এক জামাত কর্মীর বাড়ির পাশ দিয়ে হেঁটে, সন্ধ্যার সময় হেঁটে তার শ্বশুর বাড়ি গিয়েছিল। সুতরাং এখানে তার প্রচন্ড জামাত শিবির কানেকশন, যার কারণে ডাকসু নির্বাচন সেখানে ম্যানিপুলেট করা হয়েছে। এটি বিএনপির কাছ থেকে, ছাত্র দলের কাছ থেকে আমরা খুব তাড়াতাড়ি শুনতে যাচ্ছি, এটা অসম্ভবের কিছুই নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা সেখানে ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছেন, চাকসু নির্বাচনকে বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছেন। কেন? এখানে কি ন্যারেটিভ নিয়ে আসার চেষ্টা করছেন? তবে যাই হোক, সর্বশেষ বিএনপির প্রতি যে অনুরোধ থাকবে, ন্যারেটিভ তৈরির কিছু গ্রাউন্ড লাগে, যে গ্রাউন্ড গুলো আপনারা এখনো পর্যন্ত ওর ধারে কাছেও যেতে পারেন নাই। এমন একটা ন্যারেটিভ তৈরি করতে হয় যেটা জনগণের বিশ্বাস যাতে মুহূর্তের ভিতরে ওইদিকে প্রতিফলিত হয়। আপনি 2 সপ্তাহ পরে নীলক্ষেত থেকে ডাকসুর ব্যালট পেপার ছাপানো হয়েছে এই খবর বাজারে ছাড়লে এটা কেউ খায়? আবার এটা এই অভিযোগটা করলেন কাদের মাধ্যমে? এখানে জড়িত ডাকসুর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিএনপি পন্থী শিক্ষক, তারা জড়িত। তো আরো বেশি প্রশ্নবিদ্ধ হয়ে গেলেন না? এইগুলো না করে সুস্থ ধারার ইতিবাচক রাজনীতিতে ফিরে আসুন। বাংলাদেশের মানুষ যাকে ভোট দেয়, যাকে মনোনীত করে, যাকে নির্বাচিত করে, তাকে মেনে নেওয়ার মতো মানসিকতা তৈরি করুন। এবং ভবিষ্যতে জামাত এবং শিবির এই মুহূর্তে যে ধারার রাজনীতি করছে সেই ধারার রাজনীতি করুন। সেই মানুষের কল্যাণে, মানুষের পাশে গিয়ে সেইভাবে দাঁড়ান, তাহলে দেখবেন
মানুষ আপনাদেরকে গ্রহণ করবে। ঘটনার আড়ালে অনেক সময় অনেক ঘটনা হারিয়ে যায়, যে ঘটনাগুলোর গুরুত্ব অনেক বেশি থাকার পরেও, রাজনৈতিক ময়দানে অত্যন্ত সিগনিফিকেন্ট রোল প্লে করার পরেও অন্যান্য ইস্যুকে দিয়ে এই গুরুত্বপূর্ণ ইস্যুকে কখনো কখনো ইচ্ছাকৃতভাবে দাবিয়ে রাখা হয়, কখনো এটাকে ইস্যুর তলে চাপা রাখা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে যে এনসিপি নেতাদের উপরে ডিম কাণ্ড, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরদের সাথে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার আড়ালে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা ঘটনা ঘটে গেছে, যেগুলো ওইগুলোর আড়ালে প্রায় হারিয়ে যাচ্ছিল। তবে সেখান থেকেই কিছু আলোচনা করা দরকার বলে মনে করি। এই যে যুক্তরাষ্ট্রের ডিম কাণ্ড, এই ডামাডোলের ভিতরে একটা খবর একেবারে চাপা পড়ে গেছে, কেউ কিন্তু এই বিষয়ে কোনো কথা বলার সুযোগ পায় নাই, বা ওইদিকে মনোযোগ দেওয়ার কারণে এদিকে মনোযোগ আকর্ষিত হয় নাই। স্বৈরাচারের অন্যতম দোসর, স্বৈরাচারের অন্যতম সহযোগী, যার সহযোগিতা না পেলে স্বৈরাচার হয়ে উঠতে পারতো না, সেই জাতীয় পার্টির বর্তমান যিনি প্রধান জিএম কাদের, যে জিএম কাদের 2024 সালের নির্বাচনের আগে ভারত থেকে ঘুরে এসে, ভারত তাকে ডেকে নিয়ে গেল, ঘুরে এসে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলো যে সেখানে কি আলোচনা হলো, তিনি বললেন যে আমি সেটি বলতে পারবো না, তাদের সাথে আমার যে আলোচনা হয়েছে তারা যদি প্রকাশ না করে তাহলে আমাকে নিষেধ করে দেওয়া হয়েছে, আমি প্রকাশ করব না, করতে পারবো না, আমি অপারগ। কি কথা তাহার শোনে যে তুমি অপারগ, সেই কথাগুলো বলতে জাতি আজও জানতে পারে নাই কি কথা হয়েছিল তাদের সাথে। সুতরাং এই স্বৈরাচারের অন্যতম দোসর জিএম কাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর হোসেনের সাথে তিনি সাক্ষাৎ করেছেন। এটা রাষ্ট্রের জন্য অশনি সংকেত। যখন চারিদিক থেকে শেখ হাসিনা এবং তার 14 দলকে নিষিদ্ধের ব্যাপারে যখন একের পর এক বাংলাদেশের জনগণ ফুঁসে উঠছে, এবং তাদের অন্যতম সহযোগী এই জাতীয় পার্টিকে যখন নিষিদ্ধের জন্য বাংলাদেশের ভিতর থেকে ক্রমাগত ভয়েস রেইজ হচ্ছে, সেই সময়ে জিএম কাদের গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করলেন। বিষয়টি আমাদের কাছে খুব বেশি স্বাভাবিক মনে হচ্ছে না। এখানে ভিতরে ভিতরে অনেক কিছুই ঘটছে, অনেক কিছু যে ঘটে যাচ্ছে তার আসে নেবার একটা অনেক বড় প্রমাণ দেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই চলতি মাসের 4 তারিখে ভারতের একটা অনলাইন পত্রিকা এই সময়, সেখানে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারে তিনি অত্যন্ত আপত্তিকর এবং বাংলাদেশের সেন্টিমেন্টের বিপক্ষে গিয়ে তিনি সেখানে বক্তব্য উপস্থাপন করেছেন। তাদেরকে তিনি কথা বলেছেন, তাদের সাথে, সেই পত্রিকার সাথে তিনি বলেছেন কোনো মতো অবস্থায় আমরা জামাতকে মাথায় তুলতে চাই না, এবং জামাত আমাদের সাথে 30টি আসনের জন্য তারা চেয়েছিল, আমরা তাদেরকে 30টি আসনও দিতে চাই নাই, আমরা তাদেরকে তার থেকে অনেক কম একটা সংখ্যা বলেছি, ফলে তারা চলে গেছে, আর আসে নাই। এই যে কথা তিনি বলেছেন, এটা কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কবে তিনি আসন দেওয়ার মালিক হয়ে বসলেন? শেখ হাসিনার বিতরণের পরে, শেখ হাসিনার পলায়নের পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি আসন বন্টনের দায়িত্ব পেয়েছেন? কাকে কয়টা আসন দেবেন এটি কি জনগণের কাছ থেকে এই দায়িত্ব ছিনিয়ে নিয়ে মির্জা সাহেব এই দায়িত্ব পেয়েছেন? মির্জা ভাই, আপনাকে কি এই দায়িত্ব দেওয়া হয়েছে? জামাত আপনার কাছে 30টা আসন চেয়েছে, ভিক্ষা চেয়েছে, আপনি জামাতকে 30টা আসন দিতে চান নাই, অনেক কম দিতে চেয়েছেন, তার মানে এগুলো তো আপনার হাতে মনে হচ্ছে। এরপরে তিনি বলেছেন ভারতের উচিত হবে না যে জামাত এবং বিএনপি কে এক নজরে দেখা। চিন্তা করতে পেরেছেন? আপনারা কি বুঝতে পারছেন কত ভয়ঙ্কর কথা তিনি সেখানে বলেছেন? এরপরে আরো বলেছেন, তিনি বলেছেন যে আমরা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করুক, এটা আমরা মনে প্রাণে সেটা চাই। তাহলে এই যে রক্ত, এই যে অভ্যুত্থান, এই যে হাজার হাজার ছাত্রদের জীবন, এইটার জন্য। যাই হোক, মির্জা ভাইয়ের এই বক্তব্যের পরে জামাতের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। যখন জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে কখনো কোনো মতো অবস্থায় তাদের সাথে আসন নিয়ে আমাদের কোনো আলোচনাই হয় নাই, সুতরাং ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্য কি করে দিল এর জবাব এবং প্রমাণ তাদেরকে দিতে হবে। জামাতের এই বক্তব্যের পরে প্রথমে বিএনপির পক্ষ থেকে পুরোপুরি নাকচ করা হলো যে না, আমরা ভারতের পত্রিকার সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো ধরনের কোনো সাক্ষাৎকার দেয় নাই, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বললেন যে আমার সাথে যে সাক্ষাৎকারের বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে এটি এআই দিয়ে বানানো, আমি তাদের সাথে কোনো সাক্ষাৎকার দেই নাই, পুরাপুরি কিন্তু অস্বীকার করেছে। এরপরে বাংলাদেশে তো এখন বারবার আমি একটা কথা বলছি, 2025 সাল, এটা 90 দশকের কৌশল আর ব্রেন দিয়ে এই সময় টিকে থাকা যাবে না ভাই, মির্জা ভাই, এই সময় টিকে থাকা যাবে না। যখন মির্জা ভাইয়ের এই সময় পত্রিকার পুরা লিঙ্ক আমার কাছে পর্যন্ত চলে এসেছে, পুরা লিঙ্ক যখন সামনে চলে এলো, এখন বলা হচ্ছে যে না, তার বক্তব্যকে খণ্ডভাবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এই যে দেখুন, তারা বলেছে, সব প্রমাণ আমি দিয়ে দিচ্ছি।
তো ভুলভাবে যদি উপস্থাপন করা হয় তাহলে এখন তো আপনার দায়িত্ব এসে যায় কোন কোন জায়গায় ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, আপনি কোনটি বলেছেন আর তারা কোনটি চেপেছে, এই জায়গাটা তো আপনাকে আইডেন্টিফাই করে দিতে হবে। আপনি শুধু বলে দিলেন যে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, মুখস্থ একটা বলে দিলে তো হবে না, আপনাকে ওই জায়গাটা আইডেন্টিফাই করে দিতে হবে। যাই হোক, প্রশ্ন আমার সেটা না, এটাও আমার প্রশ্ন নয়। আমার প্রশ্ন হচ্ছে বিএনপির রাজনীতিতে আন্তর্জাতিক মুখিতা থাকবে, এটি খুবই স্বাভাবিক। প্রত্যেকটা রাজনৈতিক দলের রাজনৈতিক কৌশলের ভিতরে, তাদের দলীয় এজেন্ডার ভিতরে আন্তর্জাতিক মুখিতা থাকতেই হবে, কারণ আন্তর্জাতিক সম্পর্ক এখানে রাখতে হবে। সুতরাং তিনি ভারতের কেন অন্যান্য দেশের পত্রিকার সাথেও সাক্ষাৎকার দিতেই পারেন, এটি অস্বাভাবিকের কিছুই নয়। কিন্তু আমাদের সন্দেহ জাগে তখন যখন এটিকে প্রথমে অস্বীকার করা হয় যে না আমি দেই নাই, কিন্তু পরবর্তীতে যখন চাপে পড়ে প্রমাণ ডকুমেন্টস যখন সামনে চলে আসে তখন আবার সেটাকে আরেকটা বয়ান উৎপাদন করার চেষ্টা করা যে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তাহলে এই যে ছলচাতুরির আশ্রয় নেয়া, এই যে প্রথমে অস্বীকার, পুরাপুরি বেমালুম অস্বীকার, পরবর্তীতে উপস্থাপনের সামনে নতি স্বীকার করে যে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, এইখানে কিন্তু সন্দেহটা দানা বেঁধে ওঠে যে তাহলে কি ভিতরে ভিতরে তলে তলে অন্য কোনো কিছু ঘটনা ঘটেছে। যদি না ঘটার সম্ভাবনা থাকে, যদি তার সম্ভাবনা না থেকে থাকে, তাহলে অস্বীকার কেন করা হলো? প্রাথমিক অবস্থায় তো বিএনপির পক্ষ থেকে বলা হতো যে না হ্যাঁ এরকম একটা সাক্ষাৎকার দেওয়া হয়েছে, তবে এখানে এখানে ভুলভাবে তারা উপস্থাপন করেছে, যার কারণে আমরা সেখানে প্রতিবাদও জানিয়েছি। এটি বলার সুযোগ ছিল। আপনি যখন প্রথমেই অস্বীকার করেছেন তখন কিন্তু এদেশের মানুষ এইটাকে আর কোনো মতো অবস্থায় খুব বেশি স্বাভাবিকভাবে নেয় নাই। এরকম আর কত ভুল করবেন আপনারা বলেন তো? আমরা বিএনপির কাছ থেকে, বিএনপির মতো একটা দল থেকে, যে দল আগামীতে রাষ্ট্র ক্ষমতা গঠন করতে যাচ্ছে, সরকার গঠন করতে যাচ্ছে বলে আমরা সবাই ধারণা করছি, সেই দলের কাছ থেকে যদি এই ধরনের আচরণ, এই ধরনের ছলচাতুরি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা কার কাছে যাব? এমনই আরেকটা ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সুলতান আহমেদ রাহি তিনি বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন প্রশাসন আমাদেরকে ফোন করে জানালেন, আমাকে ফোন করে জানালেন যে বাবারা তোমরা আমাদেরকে বাঁচাও, ছাত্র শিবির আমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, আমাদেরকে বের হতে দিচ্ছে না, ওরা আমাদেরকে মেরে ফেলবে, জানে মেরে ফেলবে, তোমরা আমাকে বাঁচাও। শিবিরের বিরুদ্ধে একটা অপপ্রচার ছেড়ে দিল। এই রাহির বক্তব্য ছেড়ে দেবার অল্প কয়েক ঘন্টা পরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে দেখুন প্রতিবাদ জানানো হয়েছে যে না, আমরা এই জাতীয় কারো কাছ থেকে কোন ধরনের সহযোগিতা চাই নাই, এবং ছাত্র দলের সভাপতি রাহির কাছে আমরা কোনো ফোনও করি নাই যে আমাদেরকে সহযোগিতা করো। শিবির তো আমাদের কোনো মতো অবস্থায় কখনোই আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে নেই বা আমাদেরকে হুমকি দামকি কিচ্ছু দেয় নাই, তাহলে আমরা তাকে কেন ফোন করতে যাব? বলুন, আর কি বলবো এই দলটির জন্য? আর কোনো কথা থাকে? একের পর এক এই ধরনের দ্বিচারিতা, এই ধরনের কাজ করে অস্বীকার, জলজান্ত মিথ্যা উপস্থাপন, এটি বাংলাদেশের জন্য এবং 2025 সালের এই জেন জিদের জন্য, সেই সাথে আমাদের মতো বৃদ্ধদের জন্য অত্যন্ত হতাশাজনক, ন্যাক্কারজনক এবং অত্যন্ত ঘৃণ্য একটা কাজ। আমরা বিএনপির কাছ থেকে এবং ছাত্র দলের কাছ থেকে এই জাতীয় অপপ্রচার, মিথ্যা অপপ্রচার, একজনকে ঘায়েল করার এই যে অপকৌশল, এটি আমরা কোনো মতো অবস্থায় প্রত্যাশা করি না। অবশ্যই জামাত শিবিরের যে অ্যাকচুয়াল ঘটনা ঘটবে, তাদের অ্যাকচুয়াল যে দোষ ত্রুটি ভুলগুলো রয়েছে, সেইগুলো আপনি দলিল প্রমাণ সহ আপনারা উপস্থাপনের চেষ্টা করুন, মানুষকে জানানোর চেষ্টা করুন। এটি আমাদের বুঝে আসছে না। তা না করে আপনারা কেন মিথ্যার আশ্রয় নিচ্ছেন, অসত্যের আশ্রয় নিচ্ছেন, এটি আপনাদের কাছে আমাদের এই জাতির সবচেয়ে বড় প্রশ্ন। আজকে একটা বিষয় আপনাদের সামনে একটু কথা বলবো। অনেকেই সমালোচনা করছে, সমালোচনার ঝড় বইতে দেখেছি আমরা। আমি অবশ্য ব্যক্তিগতভাবে এই বিষয়টি নিয়ে কোনো কথা বলি নাই, এমনকি ফেসবুকেও কোনো পোস্ট দেই নাই, এই কারণেই যে বিষয়টা একটু বোঝার চেষ্টা করেছি। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে মুফতি আমির হামজা। ভদ্রলোক ওয়াজ করেন বিভিন্ন জায়গায়, তিনি সুমধুর সুরে ওয়াজ করেন। এই আমির হামজার কয়েকটি বিষয় নিয়ে, কয়েকটি কথাকে নিয়েই ইদানিং দেখছি প্রচন্ড সমালোচনা করা হচ্ছে। এমনকি তাকে কেউ কেউ ফজু পাগলার সাথে তুলনা পর্যন্ত করেছে। বলা হচ্ছে যে বিএনপির দুঃখ হচ্ছে ফজু পাগলা আর জামাতের দুঃখ আমির হামজা। আমি এর পক্ষে বিপক্ষে কোনোটি বলবো না। আমি গতকাল, হ্যাঁ আপনারা ঠিক শুনছেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত আমির হামজার এই বিষয়টি নিয়ে আমি দ্বিধায় ছিলাম যে তাকে নিয়ে আমি কথা বলবো কিনা, কারণ তার অনেক মতের সাথে আমি একমত নই, তার সাথে আমার অনেক বিষয়ে দ্বিমত আছে। তবে সত্য যেটা সেটা বলতে হবে। আমরা যখন দেখেছি যে শুধুমাত্র জামাত ইসলাম করার কারণে এবং তার একটা গ্রাউন্ড তৈরি হয়েছে ইতিমধ্যেই, তিনি জনপ্রিয়তার শীর্ষে উঠতে পেরেছেন, তিনি যেখানে যান সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। তো সেই দিক দিয়ে হিসাব করলে আমরা এটি বলতেই পারি যে মিজানুর রহমান আজহারীর পরে মুফতি আমির হামজা তিনি বেশ যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। তো এই লোকটাকে হঠাৎ করে কেন তার পিছনে এরকম লাগা হলো, বিষয়টি আমার কাছে
একটু পরিষ্কার হয়ে গেছে এই মুহূর্তে আমি বলবো। আমি আগেই বলেছি যে আমি কিন্তু তার পক্ষে কোনো সাফাই গাচ্ছি না, তবে সত্য যেটা সেটা বলতে হবে। আমির হামজা তিনি সম্প্রতি দুটি বক্তব্য দিয়েছেন। প্রথমটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে দীর্ঘদিন আজান দিতে দেয় নাই জালেমরা, এই একটা বক্তব্য। দ্বিতীয় বক্তব্যটা বলছে যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, সেখানে আমি সকালবেলা উঠে দেখি ছাত্ররা মদ দিয়ে কুলি করছে। তার এই দুটি বক্তব্যের পরে সমালোচনার ঝড় ওঠে চারিদিক থেকে, এবং বলা বাহুল্য আমি কিন্তু এগুলো অবজার্ভ করার চেষ্টা করেছি যে এই সমালোচনাটা কোন দিক থেকে বেশি আসছে, কারা করছে, সেই লোকগুলো কাদের সাথে তাদের লিঙ্ক, এইভাবেই কিন্তু খুঁজে বের করতে হয়। মানে আপনার বিপক্ষে কে কথা বলছে, সেই কথার লিঙ্ক, তার লিঙ্ক কার সাথে, এইগুলো দিয়ে আপনি এটা জাস্টিফাই করতে পারবেন। তো আমি খুঁজতে খুঁজতে দেখি যে হ্যাঁ, সবগুলোই একদিকে চলে যাচ্ছে। তেরে বিনা কেইসে জিনারে, সব পাত একে বেঁকে চলে গেছে শহীদ মিনারে। এটি আমাদের আবিদ আজাদের একটি বিখ্যাত কবিতার লাইন বললাম আর কি। মজার ব্যাপার হচ্ছে তিনি যখন মহসিন হল সম্পর্কে বলেছেন, মহসিন হলের কিছু ছাত্র তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা বিক্ষোভ করেছে, তারা তাকে সমালোচনা করেছে, এবং সেখানে তাকে সম্পর্কে এমন কিছু কুরুচিকর এবং অশ্লীল কথাবার্তা বলা হয়েছে। মুফতি আমির হামজা সম্পর্কে এই ধরনের কথা তো বলার কথা নয়, কারণ আমার জানা মতে এই মুফতি আমির হামজা কারো মাথার উপরে বাড়ি মেরেছে, কারো মেয়ে বের করে নিয়ে গেছে, কারো 10টা টাকা মেরে দিয়েছে, 10টা টাকা চুরি করে খেয়েছে, কোন জায়গায় কাউকে কাজ পাইয়ে দিয়ে কমিশন আদায় করেছে, এরকম আমার জানা মতে এই ধরনের কোন নিউজ আমার চোখে পড়ে নাই। আপনাদের চোখে যদি পড়ে তাহলে আমাকে দেখাবেন, আমি ওটা শুধরে নেব। তো সেই লোকটাকে বলা হচ্ছে ভণ্ড, বদমাস, ইত্যাদি ইত্যাদি। এই জাতীয় শব্দ যখন ব্যবহার করা হচ্ছে, তখন আমি চিন্তা করলাম যে এরা কারা, একটু দেখার চেষ্টা করি। তো দেখলাম যে এদের লিঙ্ক ছাত্রদের দল এবং ছাত্রলীগের সাথে এরা লিঙ্কেড। তো আমি তো তখনই বুঝতে পারলাম বেশিরভাগই ছাত্রলীগের সাথে, বিশেষ করে মহসিন হলের ঘটনাকে কেন্দ্র করে যারা বিক্ষোভ সমাবেশ করেছে, তাদের ভাষাই বলে দিচ্ছে যে তারা কি বলতে চাচ্ছে। এই ঘটনাকে, আমির হামজার এই ঘটনাকে অবশেষে দুটি মেইন স্ট্রিমের পত্রিকা, একটি যায় যায় দিন টিভি চ্যানেল তাদের অনলাইন ভার্সন, এবং আরেকটি হচ্ছে 21 টেলিভিশন, তারা দুজন আমির হামজা যে অসত্য কথা বলে নাই, তিনি যে একেবারে বানিয়ে কথা বলেন নাই, সেটি তারা প্রমাণ করে দিয়েছে। তো এতদিন আমি হলে আসছি, আমি কখনো হচ্ছে মাইকে আদান শুনতে পারিনি। হাসিনা পালিয়ে যায় 2024 সালের 5ই আগস্ট। সে সময় দৈনিক কালবেলার অনলাইনের একটি প্রতিবেদনে দেখা যায় সলিমুল্লাহ হলে বছরের পর বছর ধরে মাইকে আজান দেয়া বন্ধ ছিল। ছাত্রদের ভাষ্য মতে ছাত্রলীগ নেতাদের ঘুম নষ্ট হয়, তাই মাইক দিয়ে আজান দেয়া বন্ধ ছিল এতদিন ধরে। বিভিন্ন সময়ে চেষ্টা করেছি মসজিদে একটা মাইক লাগানোর, কারণ আমাদের হলটা অনেক বড়, এখানে আজান দিলে আসলে অন্যদিকে শোনা যায় না। তো স্বাভাবিকভাবেই হলের সিঙ্গেল রুম গুলো হচ্ছে মসজিদের দুই পাশে, তো এখানে নেতারা থাকতেন, ছাত্রলীগের নেতারা, তাদের নাকি হচ্ছে ঘুমে ডিস্টার্ব হয় আজান দিলে। এই অজুহাতে, এটা আসলে কোনো লিখিত ভাবে না, এই অজুহাতে হচ্ছে মসজিদে আসলে মাইকটাকে আর কি করতে দেওয়া হয়নি। এর ভিতরে আবার কেউ একজন মহসিন হলের সাবেক ছাত্র, তার নাম সম্ভবত নুরুল ইসলাম, এই জাতীয় নাম হবে, আমি নামটা ভুলে গেছি। তো এই লোকটা আবার তার গ্রামের বাড়ির ঠিকানায় আইনি নোটিশও পাঠিয়েছে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য। তো আমির হামজাকে আমি এই জন্য ধন্যবাদ দিচ্ছি যে এই লোকটা সাথে সাথে ক্ষমা চেয়েছে। তার এই বক্তব্যের যখন পাবলিক রিয়াকশন তিনি বুঝতে পেরেছেন, জামাতের লোকও নাকি তাকে বলেছে যে আপনি কথা এরপর থেকে হিসাব করে বলবেন এবং ক্ষমা চান, তো তিনি একেবারে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। এর জন্য তাকে ধন্যবাদ দেয়া যেতেই পারে, তিনি ধন্যবাদ পাবার উপযুক্ত। তো তিনি তো ক্ষমা চাইলেন, কি কারণে ক্ষমা চাইলেন? তিনি ধরে নিলেন যে হ্যাঁ, আমি যা বলেছি হয়তো অসত্যও হতে পারে, কিন্তু তিনি যে অসত্য একেবারে বলেন নাই, তার কথার যে ভিত্তি আছে, তার কথার যে গ্রাউন্ড আছে, সেটি তো 21 টেলিভিশন এবং যায় যায় দিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে সকালে শিক্ষার্থীরা মদ দিয়ে গুলি করে। সম্প্রতি আলোচিত ইসলামী বক্তা আমির হামজার দেওয়া এমন চাঞ্চল্যকর বক্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার সত্যি হলো তার ভবিষ্যৎবাণী। দলবল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ হওয়ার ছাদে মদ ও গাঁজার আসর বসিয়েছিলেন ছাত্রদল নেতা মোহাম্মদ জাবের হোসেন। অভিযুক্ত জাবের হোসেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও মৌলানা ভাসানী হলের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক। এখন 21 টেলিভিশন এবং যায় যায় দিনের এই দুটি, 21 টেলিভিশন করেছে মহসিন হলের ব্যাপারে, সত্যতা প্রমাণ করেছে, আর যায় যায় দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই বিষয়ের সত্যতা প্রমাণ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের একজন নেতা তার বন্ধুদের ডেকে নিয়ে সকালবেলা, মানে সূর্য ওঠার আগেই তিনি ছাদে উঠে, বিশ্ববিদ্যালয়ের এক হলের ছাদে উঠে মদ পান করছিলেন এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে মুফতি আমির হামজা যে বললেন যে আমি সকালবেলা দেখলাম যে তারা মদ দিয়ে গুলি করছে, কথার সত্যতা আছে কিনা? তো এই লোকটাকে তাহলে কেন শুধুমাত্র তাকে হে প্রতিপন্ন করার জন্য, তিনি একজন জামাতের এমপি ক্যান্ডিডেট, সম্ভবত তাকে জামাত নমিনেশন দেবে ওখানে, তার জনপ্রিয়তা ধ্বংস করার জন্য, তাকে মানুষের ভিতরে হে প্রতিপন্ন করার জন্য
এবং তাকে বিতর্কিত করার জন্য এই ধরনের পদক্ষেপ তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমার কাছে যেটি মনে হয় এই আমির হামজাকে দিয়ে তারা সফল হয়েছে, অনেকটা সফল হয়ে গেছে। কারণ জামাতের লোকও সেইভাবে আমির হামজার পিছনে এসে দেখি যে দাঁড়ায় নাই। তারাও এ ব্যাপারে তেমন কোনো উচ্চবাচ্য আমি তাদের করতে দেখি নাই। বরং তারাও অনেক জামাতের নেতা কর্মীকে আমি দেখেছি, তারা তাদের ফেসবুক স্ট্যাটাসে আমির হামজা সম্পর্কে তারা নেতিবাচক মন্তব্যই করেছেন এবং পোস্ট করেছেন। আমার কাছে মনে হয় আমির হামজাকে দিয়ে তারা টেস্ট চালিয়েছে, এখানে তারা সফল হয়েছে। এরপরে তারা মিজানুর রহমান আজহারীকে ধরবে, যেহেতু শোনা যাচ্ছে মিজানুর রহমান আজহারীও তিনি জামাতের হয়তো নমিনেশন পাবেন, জামাতের টিকিট নিয়ে তিনি হয়তো নির্বাচন করতে পারেন, তাকেও এই ধরনের কোন একটা বিষয় নিয়ে তাকে এরকম ফাঁসানো হবে। ইতিমধ্যে তো আমাদের শামসুজ্জামান দুদু ভাই, তিনি তো তাকে তো বলেছিলেন, দুদু ভাই বুঝছেন তো, যে মুতের দুদু ভাই আর কি, তো তিনি তো তাকে আজহার না মোজার বলে যে কটাক্ষ করেছিলেন। তো তাকে নিয়ে আবার এরকম মিজানুর রহমান আজহারীকে নিয়ে এরকম করা হতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। তো এখন যারা তাকে মিথ্যা প্রতিপন্ন করতে গিয়ে, বিতর্কিত করতে গিয়ে, এখন তার সেই বক্তব্যের সপক্ষে যখন প্রমাণ পাওয়া যাচ্ছে, তারা এখন কি করবেন? আমির হামজা তো ক্ষমা চেয়েছে, তারা ক্ষমা কি চাইবে? তারা কি এখন জাতির সামনে করজোরে ক্ষমা ভিক্ষা করবে? যদি জাতির সামনে তারা করজোরে ক্ষমা ভিক্ষা না করে, তাহলে তাদেরকে বিশ্বাস করার কোনো কারণ তো আমি দেখি না। কিন্তু আজ দেখলাম না, এই সত্যটা মানুষকে জানানো দরকার। মনে হচ্ছিল যদি আমি এটা না জানাই তাহলে কোথায় যেন আমার একটু দায়বদ্ধতা থেকে যাচ্ছে। এই ভুল আপনারা কেউ বুঝেন না যে আমি আমির হামজার পক্ষে সাবাই গাচ্ছি, আমি যেটা সত্য সেটা তুলে ধরলাম। বাকিটা এখন আপনারা যারা শুনলেন আমার ভিডিও এবং এই ডকুমেন্টস দেখার পরে এখন সিদ্ধান্ত নেবেন আপনারা।